যে সমস্ত কৃষক বন্ধু বেনিফিশিয়ারি আছে তাদের ফিল্ড ভেরিফিকেশন বা যে রিভ্যালিডেশন বা রিভেরিফিকেশনের যে ফর্ম, সেই ফর্ম ফিল আপ করতে হবে, ফর্ম ফিল আপ করে জমা করতে হবে। তো এই ফর্ম ফিল আপ করার ক্ষেত্রে অনেকে অনেক রকম সমস্যার সম্মুখীন হচ্ছেন, সেটা নিয়ে আমার সাথে যোগাযোগ করেছেন যে ফর্ম ফিল আপ করার ক্ষেত্রে অনেকে বিভিন্ন রকম সমস্যায় পড়ছেন এবং আপনারা কৃষক বন্ধু আইডির প্রয়োজন সেটা আপনারা পাচ্ছেন না। এছাড়া আপনাদের যদি একাধিক দাগ নম্বর থেকে থাকে তাহলে আপনারা কিভাবে ফর্মে লিখবেন, এছাড়াও আপনাদের যে পেশা সেই পেশাতে কি লিখবেন, এছাড়া আপনারা কিভাবে জানতে পারবেন যে কোন কোন কৃষক বন্ধু বেনিফিশিয়ারিকে এই রিভ্যালিডেশন বা রিভেরিফিকেশন ফর্ম ফিল আপ করতে হবে, বিস্তারিত আজকের ভিডিওর মাধ্যমে পুনরায় আমি আপনাদের জানাবো। তাই ভিডিওটি স্কিপ না করে আপনারা সম্পূর্ণ দেখবেন এবং আমাদের সাথে থাকবেন। এছাড়াও আমি একটা সম্পূর্ণ ফর্ম ফিল আপ স্টেপ বাই স্টেপ আপনাদের দেখাবো। তো সম্পূর্ণ ফর্মটা ফিল আপ করার আগে আমি আপনাদের বলে রাখি যে দেখুন 3/7/2026 তারিখে একটি সার্কুলার জারি করা হয়। সেখানে রিভেরিফিকেশন বা রিভ্যালিডেশনের জন্য বলা হয়েছে কৃষক বন্ধু প্রকল্পে যারা সুবিধা পায় তাদের করতে হবে এবং সমস্ত কৃষক বন্ধু সুবিধাভোগী বা বেনিফিশিয়ারিকে করতে হবে না। সর্বপ্রথম আপনাদেরকে জানতে হবে যে কোন কৃষক বন্ধু বেনিফিশিয়ারিকে রিভ্যালিডেশন বা রিভেরিফিকেশন করতে হবে। তো আপনারা আপনাদের নিকটবর্তী এডিও অফিসে গেলে জানতে পারবেন, তাদের কাছে লিস্ট আছে যে কোন কোন কৃষক বন্ধু বেনিফিশিয়ারিকে রিভ্যালিডেশন বা রিভেরিফিকেশন করতে হবে। এছাড়াও আপনারা আপনাদের গ্রাম পঞ্চায়েতে গিয়েও লিস্ট পেয়ে যাবেন, সেখান থেকে জেনে নিতে পারবেন। আমি আপনাদের দেখাচ্ছি, দেখুন আমি আপনাদের আমাদের একটা গ্রাম পঞ্চায়েতের লিস্ট দেখাচ্ছি। দেখুন এই ধরনের লিস্ট আপনারা একটা পেয়ে যাবেন। এই লিস্টে যে সমস্ত বেনিফিশিয়ারির নাম দেওয়া থাকবে সেই সমস্ত বেনিফিশিয়ারিকে রিভেরিফিকেশন বা রিভ্যালিডেশনের ফর্ম ফিল আপ করতে হবে। এটা আপনারা আপনাদের এডিও অফিস বা গ্রাম পঞ্চায়েত অফিসে গিয়ে পেয়ে যাবেন যে কোন কোন বেনিফিশিয়ারিকে রিভেরিফিকেশন করতে হবে, সেটা আপনারা সেখান থেকে জেনে নিতে পারবেন। এছাড়াও আমি আপনাদের যে সার্কুলারতে বলা আছে সেই সার্কুলার থেকে আমি আপনাদের বুঝাচ্ছি যে কাদেরকে করতে হবে। সার্কুলারটা সুবিধার্থে বাংলায় করে নেওয়া হয়েছে। এখানে দেখুন বলা আছে কৃষক বন্ধু নতুন প্রকল্পের আওতাভুক্ত সুবিধাভোগীদের যাচাইকরণ ও যৌতুকীকরণ ও পুনর্বৈধকরণ, অর্থাৎ কৃষক বন্ধু তাদের যাচাইকরণ হবে। কৃষক বন্ধু নতুন কেবিএন প্রকল্পের অধীনে শুধুমাত্র যোগ্য সুবিধাভোগী কৃষকদেরই যেন আর্থিক সহায়তা প্রদান করা হয় তা নিশ্চিত করার লক্ষ্যে পশ্চিমবঙ্গ সরকার নিম্নলিখিত পদ্ধতিতে এই প্রকল্পের সমস্ত বিদ্যমান সুবিধাভোগীদের একটি ব্যাপক যাচাই ও যৌতুকীকরণ প্রক্রিয়া শুরু করেছে। অর্থাৎ রিভেরিফিকেশন করা হবে, অর্থাৎ যে সমস্ত যোগ্য কৃষক বন্ধু আছে তাদেরই আর্থিক সহায়তা করা হবে, সেই জন্য এই রিভেরিফিকেশন পদ্ধতি শুরু করেছে। প্রথমে বলা যেত কৃষক বন্ধু নতুন প্রকল্পের আওতাধীন সুবিধাভোগীদের রেকর্ড পিএম কিষাণ ডেটাবেসের সাথে মিলানো হবে। অর্থাৎ যে সমস্ত কৃষক বন্ধু সুবিধাভোগী আছে তাদের ডেটাবেস পিএম কিষাণের ডেটাবেসের সাথে মিলানো হবে, যাতে সাধারণ সুবিধাভোগীর শনাক্তকরণ করা যায়, যাতে তাদেরকে আইডেন্টিফিকেশন করা যায় এবং যেসব যোগ্য কৃষক এখনো পিএম কিষাণ প্রকল্পের আওতায় আসেনি তাদের তালিকাভুক্ত করা হয়। অর্থাৎ এই কৃষক বন্ধুর ডেটাটা পিএম কিষাণের ডেটাবেসের সাথে মিলানো হবে, তাতে যোগ্য ব্যক্তিদের শনাক্তকরণ করতে সুবিধা হবে এবং যে সমস্ত কৃষক বন্ধু এখনো পিএম কিষাণের সুবিধা পাচ্ছেন না তাদেরকে পিএম কিষাণের সুবিধা যাতে দেওয়া সহজ হয় সেই জন্য এই ভেরিফিকেশন করা হচ্ছে। কৃষক বন্ধু ডাটাবেসের মাঠ পর্যায়ে যাচাইয়ের সময় নির্ধারিত ফর্মে বিস্তারিত অনুসন্ধান করে অন্যান্য তথ্যের পাশাপাশি সুবিধাভোগী তার জীবনসঙ্গীর বিবরণ যেমন ব্যাংক অ্যাকাউন্ট, আধার নাম্বার, এপিক নাম্বার এবং সুবিধাভোগী জমির বিবরণ সংগ্রহ করতে হবে। অর্থাৎ ওই তথ্য ভেরিফিকেশন ফর্মের সাথে কি দিতে হবে, কৃষক বন্ধু যে বেনিফিশিয়ারি তার হচ্ছে ব্যাংকের অ্যাকাউন্ট এবং তার স্বামী বা স্ত্রীর ব্যাংক অ্যাকাউন্ট, কৃষক বন্ধু বেনিফিশিয়ারির আধার কার্ড বা তার স্বামী বা স্ত্রীর আধার কার্ড, কৃষক বন্ধু বেনিফিশিয়ারির ভোটার কার্ড, তার স্বামী বা স্ত্রীর ভোটার কার্ড এবং কৃষক বন্ধু যে বেনিফিশিয়ারি তার জমির বিবরণ বা জমির কাগজ দিতে হবে। এই তথ্যগুলো প্রোভাইড করতে হবে। কোনো সুবিধাভোগী কেন্দ্র সরকার, রাজ্য সরকার, পঞ্চায়েত, পৌরসভা, স্থানীয় সংস্থা, সরকারি সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠান বা অনুরূপ প্রতিষ্ঠান থেকে নিয়মিত বেতন বা পেনশন গ্রহণকারী স্থায়ী কর্মচারী কিনা তা নির্ধারণ করার জন্যই যাচাই করা হচ্ছে। অর্থাৎ কোনো কৃষক বন্ধু বেনিফিশিয়ারি তারা রাজ্য সরকার, কেন্দ্র সরকার, কোনো সরকারে যদি কর্মচারী, স্থায়ী কর্মচারী বা পেনশনভোগী হয়ে থাকেন তাহলে সেটা যাচাই করার জন্যই এই ভেরিফিকেশন হচ্ছে। সুবিধাভোগী একজন আয়করদাতা কিনা তা নিশ্চিত করার জন্য যাচাই করতে হবে, অর্থাৎ ওই কৃষক বন্ধু বেনিফিশিয়ারি ইনকাম ট্যাক্স দেয় কিনা সেটা যাচাই করা হবে। এই মানদণ্ডগুলি চিহ্নিত করা হবে এবং কেবি পোর্টালে যথাযথভাবে চিহ্নিত করা হবে। অর্থাৎ এই সমস্ত
ভেরিফিকেশন করে কৃষক বন্ধু পোর্টালে সেটা ভেরিফিকেশন করা হবে, সেই জন্য এই রিভেরিফিকেশন বা রিভ্যালিডেশন করা। তো এসআইআর 2026 চলাকালীন মৃত স্থানান্তরকারী তালিকা বাদ পড়া অনুপস্থিত ভোটার হিসাবে চিহ্নিত সুবিধাভোগী খসড়া তালিকা প্রকাশের পর দ্বিতীয় তালিকায় বাদ পড়া, বিচার বিবেচনার পর বাদ পড়া সুবিধাভোগী ভোটার স্লিপ বিতরণের সময় পাওয়া এএসডি চিহ্নিত কেবি পোর্টালে যথাযথ ফ্ল্যাগ করা হবে। অর্থাৎ যে সমস্ত কৃষক বন্ধু বেনিফিশিয়ারি মৃত বা স্থানান্তরিত বা এসআইআর তালিকা থেকে বাদ হয়েছে বা আন্ডার অ্যাডজুডিকেশনের পর তাদের বাদ হয়েছে এবং এএসএসডি লিস্টে তাদের নাম আছে, সে সমস্ত কৃষক বন্ধু বেনিফিশিয়ারিকে কৃষক বন্ধু থেকে বাদ দেওয়া হবে। সেই জন্য এই যাচাই বা ভেরিফিকেশন। তো এই যাচাই বা ভেরিফিকেশনের জন্য আপনাদেরকে ফর্মটা ফিল আপ করতে হবে। ফর্মটা ফিল আপের জন্য সর্বপ্রথম দেখুন আপনারা এই ধরনের ফর্ম একটা অনলাইন থেকেও বের করতে পারেন, এছাড়া আপনারা আপনার গ্রাম পঞ্চায়েত বা এডি অফিস থেকে পেয়ে যাবেন। এই ফর্মটা ভেরিফিকেশন ফর্ম আপনাদেরকে ফিল আপ করতে হবে। এখানে দেখুন প্রথমে বলা যে কৃষক বন্ধু আইডি বা কেবি আইডি, এটা অনেকের সমস্যা যে কৃষক বন্ধু আইডি বা কেবি আইডি কোথায় পাবো, সেটা আপনারা অনলাইনের মাধ্যমে পেয়ে যাবেন। আমি প্রসেসটা দেখিয়ে দিচ্ছি। দেখুন এখানে সরাসরি আপনারা কৃষক বন্ধু যে অফিসিয়াল ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে যাবেন kৃষকবন্ধু.wb.gov.in। এখানে যাওয়ার পর নথিভুক্ত কৃষকের তথ্য এখানে যাবেন। এখানে যাওয়ার পর এখান থেকে আপনারা আধার কার্ড নাম্বার, মোবাইল নাম্বার, ভোটার কার্ড নাম্বার যে কোনো নাম্বার দিয়ে সার্চ করবেন। সার্চ করার পর আই এম নট রোবট এটা করে দিবেন। এটা করে নেওয়ার পর এটা ভেরিফাইটা করে নেবেন। দেওয়ার পর সার্চ অপশনে ক্লিক করবেন। সার্চ অপশনে ক্লিক করার পর যে ব্যক্তির আধার কার্ড নাম্বার দিবেন তার দেখুন কেবি আইডি এখানে শো করছে। এখানে কেবি আইডিটা আপনারা এইভাবে অনলাইনে পেয়ে যাবেন। এরপর এখান থেকে সিরিয়াল নাম্বারটা আপনাদের দেওয়ার দরকার নেই, ফাঁকা রাখবেন। প্রথমে দেখুন বলা আছে নেম অফ বেনিফিশিয়ারি, এখানে কৃষক বন্ধু যার নাম আছে তার নামটা এখানে লিখবেন। কৃষক বন্ধুতে যে নাম আছে সেই নামটা লিখবেন, সেটা আপনারা অনলাইন পোর্টালেই দেখতে পাবেন। দেখুন এখানে নামটাও শো করছে, ফার্মার নেম, এই অনুযায়ী নামটা আপনারা এখানে লিখে দিবেন। লিখে দেওয়ার পর পিতা, স্বামী, স্ত্রী বা অভিভাবকের নামটা এখানে লিখে দেবেন। কৃষক বন্ধু যার, তার পিতা, স্বামী বা স্ত্রী বা অভিভাবকের নামটা লিখে দেবেন। এখান থেকে ঠিকানাটা আপনাদেরকে ফিল আপ করতে হবে। ঠিকানার প্রথমে দেখুন জেলা, এখান থেকে জেলার নামটা লিখবেন। এখানে ব্লকের নাম লিখে দেবেন, গ্রাম পঞ্চায়েতের নাম লিখবেন এবং এখানে মৌজা বা ভিলেজের নামটা লিখে দেবেন। এটা লিখে দেওয়ার পর দেখুন আছে এখানে ডিটেলস দেওয়া, ব্যাংকের ডিটেলস। ব্যাংকের ডিটেলসে প্রথমে বলা আছে নেম অফ ব্যাংক অ্যান্ড ব্রাঞ্চ, এখানে যে ব্যাংক আপনার দেওয়া আছে সেই ব্যাংকের নামটা এখানে লিখবেন এবং তার সাথে এখানে ব্রাঞ্চ বা শাখার নামটা লিখে দেবেন। লিখে দেওয়ার পর দেখুন আইএফএসসি কোড, ওই ব্যাংকের আইএফএসসি কোডটা এখানে আপনার লিখতে হবে এবং ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা এখানটা লিখে দিচ্ছেন। লিখে দেওয়ার পর আধারে যে মোবাইল নাম্বার যোগ করা আছে সেই আধারে মোবাইল নাম্বারটা এখানে লিখবেন বেনিফিশিয়ারির, এবং এখানে বেনিফিশিয়ারির আধার কার্ড নাম্বারটা লিখে দেবেন। অর্থাৎ ওই কৃষক বন্ধু যে পায় তার আধার কার্ড নাম্বারটা এখানটায় লিখে দেবেন। লিখে দেওয়ার পর এপিক নাম্বার, অর্থাৎ এখানে কৃষক বন্ধু যে পায় তার ভোটার কার্ড নাম্বার লিখবেন। এখানটায় দেখুন বলা আছে এএসডিডি তালিকায় ভুক্ত কিনা, অর্থাৎ যে এএসডিডি তালিকা আছে সেই তালিকায় যদি নাম থেকে থাকে তাহলে এটা ইয়েস করবেন। অর্থাৎ আপনার যদি এসআইআর এর নাম বাতিল হয়ে থাকে তাহলে এটা ইয়েস হবে এসডিডি তালিকায় থাকলে, আর না হলে এটা নো করে দেবেন। এরপর বলা আছে পিএম কিষাণ সুবিধাভোগী কিনা, এখানে যদি ওই বেনিফিশিয়ারি পিএম কিষাণ পায় সেক্ষেত্রে ইয়েস করবেন, যদি পিএম কিষাণ না পেয়ে থাকে তাহলে এটা নো করে দেবেন। এরপর দেখুন প্রধান পেশা, এখানটাই প্রধান পেশা বলা আছে দেখুন কৃষক বন্ধু বা পিএম কিষাণ সুবিধা কারা পায়, যারা হচ্ছে ফার্মার তারা এই সুবিধা পাবে, সেই জন্য এখানে আপনাদেরকে ফার্মার লিখতে হবে, ফার্মার লিখবেন। এছাড়া আপনারা যদি কেন্দ্র সরকার বা রাজ্য সরকারের সরকারি কর্মচারী বা পেনশনভোগী হয়ে থাকেন তাহলে আপনারা কৃষক বন্ধুটা আপনাদের বাতিল হয়ে যাবে। তো আপনারা সেটা হয়ে থাকলে লিখবেন, নাহলে আপনারা শুধুমাত্র ফার্মার এখানে লিখবেন। ফার্মার লেখার পর দেখুন জমির বিবরণটা আপনাদেরকে দিতে হবে। প্রথমে দেখুন যে জেল নাম্বার, অর্থাৎ আপনার জমিটা যে মৌজাতে আছে সেই মৌজার জেল নাম্বারটা লিখবেন, এটা আপনারা খতিয়ান বা পর্চাতে পেয়ে যাবেন। এবং তারপর দেখুন আছে খতিয়ান নাম্বার, এখানে আপনারা ডিজিটাল যে রেকর্ড আছে সেই রেকর্ডে খতিয়ান নাম্বারটা পাবেন, সেটা লিখবেন। এখানে দাগ নম্বরটা আপনাকে লিখতে হবে। এখানে দেখুন যদি আপনার একাধিক দাগ থেকে থাকে সেখানে আপনাকে কমা দিয়ে লিখতে হবে। ধরুন আপনার এক দাগ নম্বর হচ্ছে 1, তারপর কমা দিবেন, তারপর যদি আপনার 5 হয় সেখানে 5 লিখে আপনারা কমা দিবেন। এরপর যদি আপনার 200 হয়ে থাকে সেখানে 200 লিখবেন। এইভাবে আপনারা কমা দিয়ে দাগ নম্বরগুলো লিখে দেবেন, যতগুলো দাগ নম্বর আপনার আছে। এরপর জমির পরিমাণ একরে, এখানে দেখুন একরে যে আপনার পরিমাণটা আছে সেটা এখানে লিখবেন, এটা আপনার রেকর্ড এ পেয়ে যাবেন। এরপর দেখুন বলা আছে আরওআর এর তারিখ বা খতিয়ানের তারিখ, এখানটায় আপনাদের হচ্ছে দেখবেন আপনারা আপনাদের ডিজিটাল পর্চায় দেখবেন খতিয়ানের তারিখ লেখা থাকে, সেই তারিখটা এখানে লিখবেন যে তারিখে আপনার এই খতিয়ানটা তৈরি হয়েছে। তো অনেক পর্চাতে খতিয়ানের তারিখ লেখা থাকে না, ফাঁকা থাকে, সেক্ষেত্রে আপনারা যে ভূমিবন্ধু অ্যাপস আছে সেই ভূমিবন্ধু অ্যাপসে আপনারা ওই খতিয়ান দিয়ে সার্চ করবেন। সার্চ করার পর আপনার ডিটেলসটা শো করবে, সেখানে দেখবেন খতিয়ানের তারিখটা লেখা থাকবে, সেখানে তারিখটা পেয়ে গেলে সেই তারিখটা এখানে লিখবেন। যদি তাতেও যদি আপনার তারিখ খতিয়ানের তারিখ না পেয়ে থাকেন আপনার এখানে দেখবেন আরএআর বা ডিজিটাল যে পর্চা সেই পর্চা যত তারিখে সাইন হয়েছিল সেই ডেটটাও আপনারা লিখে দিতে পারেন এখানে। এরপর দেখুন যে জমিটা আপনারা কিভাবে পেয়েছেন, যদি আপনারা জমিটা
ক্রয় করেছেন বা কিনে থাকেন তাহলে পারচেস বা ক্রয় লিখবেন। যদি আপনারা ওয়ারিশ সূত্র পেয়ে থাকেন তাহলে এখানে ওয়ারিশ বা ডেথ মিউটেশন লিখবেন। এভাবে আপনারা এটা লিখে দেবেন। এবং এখানে দেখুন বলা আছে ইনকাম ট্যাক্স বা আয়কর প্রদান করেন কিনা, ওই বেনিফিশিয়ারি যদি ইনকাম ট্যাক্স দিয়ে থাকে তাহলে ইয়েস করবেন, না দিয়ে থাকলে এখানে নো করে দেবেন। নো করে দেওয়ার পর দেখুন স্বামী বা স্ত্রীর বিবরণ, এখানে স্বামী বা তার স্ত্রীর বিবরণটা এখানে দিতে হবে। বেনিফিশিয়ারিজ যদি মহিলা হয়ে থাকে তাহলে তার স্বামীর নামটা এখানে লিখবেন, যদি পুরুষ হয়ে থাকে তাহলে তার স্ত্রীর নামটা এখানে লিখে দেবেন যদি বিবাহিত হয়ে থাকে। এরপর দেখুন ব্যাংকের বিবরণ, এখানে ব্যাংকের বিবরণে স্বামী বা স্ত্রীর ব্যাংকের বিবরণ, উপরের অংশটা হচ্ছে বেনিফিশিয়ারির ব্যাংকের বিবরণ ছিল, এখানে ওই বেনিফিশিয়ারি বা কৃষক বন্ধু বেনিফিশিয়ারির স্বামী বা তার স্ত্রীর ব্যাংকের বিবরণ। এখানে ব্যাংকের নাম এবং শাখার নাম সেম একইভাবে আইএফএসসি কোড দিবেন, অ্যাকাউন্ট নাম্বার দিবেন, আধার লিঙ্কের মোবাইল নাম্বারটা দিবেন, আধার কার্ড নাম্বারটা দিবেন স্বামী বা তার স্ত্রীর, এপিক নাম্বারটা এখানে লিখবেন অর্থাৎ ভোটার কার্ড নাম্বার, কেবি সুবিধা পান অর্থাৎ ওই বেনিফিশিয়ারি স্বামী বা স্ত্রী সে যদি কৃষক বন্ধু সুবিধা পেয়ে থাকে তাহলে ইয়েস করবেন, যদি তার কৃষক বন্ধু থাকে না হলে এটা নো করবেন। এবং তার স্বামী বা স্ত্রী যদি এএসডি তালিকায় থাকে তাহলে ইয়েস করবেন, না হলে নো করবেন। পিএম কিষাণ পেয়ে থাকলে ইয়েস করবেন, না হলে নো করবেন। এবং তার স্বামী বা স্ত্রীর পেশা সেটা এখানে আপনাকে লিখতে হবে, সে যদি ফার্মার হয়ে থাকে তাহলে ফার্মার লিখবেন। এরপর যে অঙ্গীকার পত্র আছে এই অঙ্গীকার পত্রের কাছে এখানে সিগনেচার করতে হবে আবেদনকারীকে, আবেদনকারী সিগনেচার করার পর এই ফর্মটা আপনারা জমা করবেন। তো এইভাবে আপনারা সঠিক নামে ভেরিফিকেশন ফর্মটা ফিল আপ করে আপনারা জমা করবেন, কেবিআইডিটা সঠিকভাবে লিখবেন। তো আজকের ভিডিওতে এই ছোট্ট ইনফরমেশনটি আপনাদের সাথে শেয়ার করা ছিল, সকলের সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।